নমস্কার। এনএসইউ জিইপিএস 31 কোর্সের জন্য তৈরি এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধীর ভূমিকা নিয়ে একেবারে পরীক্ষা মাথায় রেখে একটা কমপ্লিট প্রস্তুতি নেব। আচ্ছা, তাহলে চলুন দেখে নিই আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা গান্ধীজির মূল ধারণাগুলো বুঝব, তারপর দেখব সেই ধারণাগুলোকে বাস্তবে কিভাবে কাজে লাগানো হয়েছিল, আর একদম শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই সব জ্ঞান পরীক্ষায় কিভাবে কাজে লাগিয়ে ভালো নম্বর পাওয়া যায় সেটার উপর ফোকাস করব। দেখুন, গান্ধীজির কাজগুলো ঠিকঠাক বুঝতে হলে সবার আগে তার মূল দর্শনটা বোঝা খুব দরকার, কারণ এটাই ছিল স্বাধীনতা সংগ্রামের আসল আদর্শগত ভিত্তি। অহিংসা, এই শব্দটা আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু গান্ধীজির কাছে এর মানে শুধু হত্যা না করা বা মারামারি না করা ছিল না। এটা ছিল একটা গভীর দর্শন, একটা আধ্যাত্মিক আর সত্যের শক্তি, যা দিয়ে শান্তিপূর্ণভাবে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা যায়। গান্ধীজি মনে করতেন এটাই মানবজাতির হাতে থাকা সবচেয়ে বড় শক্তি। এরপর আসছে সত্যাগ্রহ। শব্দটার মধ্যেই এর মানে লুকিয়ে আছে, সত্যের প্রতি আগ্রহ বা সত্যকে আঁকড়ে ধরা। এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে গান্ধীজির প্রধান অস্ত্র, মানে কোনো রকম জোর বা জবরদস্তি ছাড়াই অহিংস পথে প্রতিবাদ করার একটা সক্রিয় পদ্ধতি। তিনি এটাকে সত্যশক্তি বা আত্মিক শক্তি বলতেন। স্বরাজ মানে কিন্তু শুধু ব্রিটিশদের থেকে রাজনৈতিক স্বাধীনতা পাওয়া নয়। গান্ধীজির কাছে এর অর্থ ছিল আরও অনেক গভীর। স্বরাজ মানে নিজের ওপর নিজের শাসন, অর্থাৎ একজন ব্যক্তির নিজের ওপর নৈতিক এবং আধ্যাত্মিক নিয়ন্ত্রণ। তিনি বিশ্বাস করতেন আরে আত্মার মুক্তি দরকার, তবেই একটা গোটা জাতির মুক্তি সম্ভব। তো আমরা তো দর্শনগুলো বুঝলাম, কিন্তু প্রশ্ন হল, এই বড় বড় ধারণাগুলোকে বাস্তবে কাজে লাগানো হলো কিভাবে এগুলো একটা গণ আন্দোলনের হাতিয়ার হয়ে উঠল? চলুন সেটাই এবার দেখা যাক। একজন সত্যাগ্রহী হওয়া কিন্তু মোটেই সহজ ব্যাপার ছিল না। এর জন্য কিছু কঠোর নিয়ম মেনে চলতে হতো, যেমন সত্য আর অহিংসার প্রতি অবিচল থাকা, অন্যায় ব্যবস্থার সাথে সব রকম সহযোগিতা বন্ধ করে দেওয়া, স্বেচ্ছায় কষ্ট স্বীকার করা আর অত্যাচারীর প্রতি কোনো ঘৃণা না রাখা। বুঝতেই পারছেন, এর জন্য অসম্ভব সাহস আর মনের জোর লাগত। এটা দুর্বলদের জন্য ছিল না। আর এই দর্শনগুলোর উপর ভিত্তি করেই কিন্তু বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় কয়েকটা গণ আন্দোলন গড়ে উঠেছিল। চলুন সেই ঐতিহাসিক আন্দোলনগুলোর দিকে একবার চোখ বোলানো যাক। এখানে দেখুন, এই টাইমলাইনটা গান্ধীজির নেতৃত্বে হওয়া প্রধান আন্দোলনগুলোকে দেখাচ্ছে। শুরু হচ্ছে ১৯১৭ চম্পারণ সত্যাগ্রহ দিয়ে, তারপর অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, আর শেষে ভারত ছাড়ো আন্দোলন। প্রত্যেকটা আন্দোলন কিন্তু ব্রিটিশ শাসনের উপর চাপটা ধাপে ধাপে বাড়িয়ে দিয়েছিল। প্রথমে আসা যাক অসহযোগ আন্দোলনে, যেটা চলেছিল ১৯২০ থেকে ২২ পর্যন্ত। এর লক্ষ্য ছিল ১ বছরের মধ্যে স্বরাজ অর্জন করা। আর পদ্ধতিটা কি ছিল? সরকারি প্রতিষ্ঠান, কোর্ট, স্কুল, বিদেশি জিনিসপত্র সব বয়কট করা। খিলাফত ইস্যুকে কেন্দ্র করে হিন্দু মুসলিম একতা গড়ে তোলাও এর একটা বড় দিক ছিল। মূল কৌশলটা ছিল ব্রিটিশ প্রশাসনকে সব রকম সহযোগিতা বন্ধ করে দিয়ে দুর্বল করে দেওয়া। এরপর এলো আইন অমান্য আন্দোলন ১৯৩০ থেকে ৩৪। এটার লক্ষ্য কিন্তু আরও বড় ছিল, পূর্ণ স্বরাজ মানে সম্পূর্ণ স্বাধীনতা। আর পদ্ধতিতেও পার্থক্য ছিল। এখানে শুধু বয়কট নয়, বরং খোলাখুলিভাবে অন্যায় আইন ভাঙা হচ্ছিল। সবচেয়ে বিখ্যাত উদাহরণ তো ডান্ডি মার্চের সময় লবণ আইন ভঙ্গ করা। এই আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, যা আন্তর্জাতিক স্তরেও সাড়া ফেলেছিল। এই স্লাইডটা দেখলে দুটো আন্দোলনের মধ্যে লক্ষ্যের পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, অসহযোগ আন্দোলনের লক্ষ্য ছিল স্বরাজ মানে স্বশাসন, যা হয়তো ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যেও হতে পারত। কিন্তু আইন অমান্য আন্দোলনের লক্ষ্য ছিল পূর্ণ স্বরাজ, মানে ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ এবং চূড়ান্ত স্বাধীনতা। এই পরিবর্তনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সবশেষে ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলন, যাকে আগস্ট বিপ্লবও বলা হয়। স্বাধীনতার জন্য এটাই ছিল শেষ বড় গণ আন্দোলন। এই সময়েই গান্ধীজি তার বিখ্যাত স্লোগান দেন, করেঙ্গে ইয়াম মোরেঙ্গে, করব অথবা মরব। উদ্দেশ্য ছিল একটাই, ভারতে ব্রিটিশ শাসনের অবিলম্বে অবসান ঘটানো। এটা ছিল একটা চূড়ান্ত ডাক। আচ্ছা, এতক্ষণ তো আমরা ইতিহাসটা বুঝলাম। এবার আসা যাক সবচেয়ে কাজের কথায়, পরীক্ষার প্রস্তুতি। এই সব তথ্যগুলো ব্যবহার করে কিভাবে পরীক্ষায় ভালো নম্বর তোলার মতো উত্তর লেখা যায়, চলুন সেই কৌশলটা এবার দেখে নিই। ধরুন, পরীক্ষায় একটা বড় প্রশ্ন এলো, অসহযোগ আন্দোলনকে কেন এক ধরনের প্রতিবাদ হিসেবে বিবেচনা করা হয়, বিস্তারিত আলোচনা করুন। এটা একটা খুব কমন ধরনের প্রশ্ন। এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটা নির্দিষ্ট কাঠামো মেনে চললে কিন্তু খুব ভালো নম্বর ওঠে। প্রথমে একটা ভূমিকা দিন, যেখানে আন্দোলনের লক্ষ্যটা বলবেন। তারপর পয়েন্ট করে করে লিখুন কিভাবে প্রাতিষ্ঠানিক বয়কট করা হয়েছিল,
কিভাবে অর্থনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল আর কিভাবে হিন্দু মুসলিম একতাকে প্রতিবাদের একটা অংশ হিসেবে ব্যবহার করা হয়েছিল। শেষে একটা উপসংহার দিয়ে পুরো বিষয়টাকে গুছিয়ে দিন। এইভাবে লিখলে উত্তরটা খুব স্ট্রাকচার্ড হবে। অনেক সময় ছোট প্রশ্ন আসে যেখানে দুটো জিনিসের মধ্যে পার্থক্য জানতে চাওয়া হয়, যেমন অসহযোগ এবং আইন অমান্য আন্দোলনের মধ্যে প্রধান পার্থক্য কী ছিল। এই প্রশ্নের উত্তরে আপনাকে মূল পয়েন্টগুলো তুলে ধরতে হবে। প্রথমত, লক্ষ্যের পার্থক্য, একদিকে স্বরাজ, অন্যদিকে পূর্ণ স্বরাজ। দ্বিতীয়ত, পদ্ধতির পার্থক্য, একটাতে ছিল বয়কট, অন্যটাতে আইন ভঙ্গ করা। আর তৃতীয়ত, পরিধি, আইন অমান্য আন্দোলনে মানুষের, বিশেষ করে মহিলাদের অংশগ্রহণ আরও অনেক বেশি ছিল। এই 3টে পয়েন্ট লিখলেই কিন্তু পুরো নম্বর পাওয়া যাবে। আমরা হয় ভারতকে স্বাধীন করব, না হলে সেই চেষ্টায় মারা যাব। আমরা আমাদের দাসত্বের স্থায়িত্ব দেখতে বেঁচে থাকব না। গান্ধীজির এই কারেঙ্গে ইয়া মারেঙ্গে দাগ ১৯৪২ সালের এই একটা কথাই বুঝিয়ে দেয় যে সংগ্রামের পর্যায়টা তখন কতটা চূড়ান্ত আর দৃঢ় ছিল। গান্ধীজির দর্শন আর তার অহিংস প্রতিরোধের কৌশল কিন্তু আজও সারা বিশ্বে ন্যায়বিচার আর স্বাধীনতার আন্দোলনে মানুষকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছে। একটা প্রশ্ন রেখে যাই, আজকের একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ঐতিহাসিক কৌশলগুলোর প্রাসঙ্গিকতা ঠিক কতটা, এটা কিন্তু ভেবে দেখার মতো একটা বিষয়। Following the light.